উনি নিজেই আমায় জোর করে বিয়ে করেছে, তাহলে আজ এত লুকোচুরি কিসের আমার মধ্যে? কথাগুলো ভেবেই উঠে চলে যায় আসিফের সামনে, ভ্রু কুঁচকে। আসিফের দিকে তাকাতেই আসিফের হাতে থাকা প্যাকেটগুলো আমার হাতে তুলে দিতে দিতে বলল, ভাবি, এই প্যাকেটগুলো আপনার জন্য। ভাইয়া অনেক আগেই আপনার জন্য কিনে নিয়েছিল। এইগুলো আসতে একটু দেরি হয়েছে, তাই আপনাকে দিতে লেট হলো। আসিফ কথাগুলো বলতে বলতে প্যাকেটগুলো আমার হাতে তুলে দিল। আমি এতগুলো প্যাকেট দেখে হাঁ হয়ে তাকিয়ে থাকি আসিফের দিকে, আর অবাক করা সুরে বলে উঠি, এগুলো আমার জন্য? আসিফ সম্মতি জানিয়ে বলল, ভাবি, আপনার জন্যই। ভাইয়া অনেক আগেই কিনে নিয়েছিল আপনার জন্য আমাকে দিয়ে। এইখানে সব কয়টাই শাড়ি ভাইয়ার পছন্দ করা। আসলে ভাইয়া খুব চুপচাপ স্বভাবের তো, তাই কাউকে কিচ্ছুই বুঝতে দেয় না। তবে আমি ভাইয়ার সাথে সবসময় পাশে থেকে এসেছি, তাই আমি জানি ভাইয়া কেমন। আসিফের এমন কথা তখন এক মুহূর্তের জন্য থমকে গেলাম আমি। সবকিছু যেন আমার মাথার উপর দিয়ে যাচ্ছে, যার কিছুই আমি বুঝতে পারছি না। হৃদখার আমার জন্য এতটা ভাবে যা আমার জানা ছিল না। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আসিফ ও তার বলা প্রতিটা কথা। আসিফের প্রথম কথা হচ্ছে হৃদ খান কেমন সেটা আসিফ থেকে অন্য কেউ ভালো জানার কথা নয়। প্রীতি ডায়েরিতে স্পষ্ট ভাষায় আসিফের কথায় উল্লেখ ছিল। আর সেদিন রাতেও আসিফ হৃদ খানের সাথেই ছিল, যেদিন বর্ষা, কেয়া, তৃপ্তি আগুনে পড়েছিল। আসিফ হয়তো হৃদ খানের সাথে সাথে ওদের লাস্ট কাহিনীটা জানে। তো এই মুহূর্তে আসিফই বলতে পারবে তৃপ্তি শেষ কাহিনীটা কি। তাই আমার যা জানা প্রয়োজন সেটা এখন আসিফই জানাবে আমাকে। হ্যাঁ, আসিফই আমাকে আমার সকল প্রশ্নের উত্তর দেবে। উনি জবাব দিতে বাধ্য নয় আমাকে, তাতে কি হয়েছে? আসিফ তো বাধ্য আমাকে আমার উত্তরগুলো দিতে। কথাগুলো ভাবতেই এক চিত্তে হাসি ঝলক ফুটে ওঠে আমার মধ্যে। কথাগুলো ভাবতেই এক চিলতে হাসির ঝলক ফুটে ওঠে আমার মধ্যে। আমি নিঃশব্দে নিজের ঠোঁটে হাসির রেখা টেনে ধরে প্যাকেটগুলো হাতে নেই আসিফের কাছ থেকে। সাথে সুবর্ণ সুযোগে আশায় থাকি কখন আসিফকে একা পাবো আর আমি আমার সকল প্রশ্নের উত্তর পাবো। আমি হাসির রেখা টেনে ধরে ঘাড় ঘুরিয়ে ওনার দিকে তাকাই এক পলক। উনি তখনও নিজের ফোন টিপছেন মনোযোগ সহকারে। হয়তো আমাকে দেখানোর চেষ্টায় আছেন যে উনি ফোন টিপছেন আমার দিকে, তার কোনো রকম মনোযোগ নেই, এমন কিছুই হয়তো। আমিও আর কিছু না বলে ওনার দিকে তাকিয়ে বাঁকা হাসি, কারণ এখন আমার যা চাই তা তো আমি পেয়ে গেছি। তাই ওনার দিকে তাকিয়ে থেকে ওনাকে শুনিয়ে শুনিয়ে আসিফকে উদ্দেশ্য করে বললাম, ভাইয়া, আপনার ভাইকে বলবেন যে আমার এক কাপড়ে হবে না, এই কাপড়ের সাথে আমার আরো 3টা কাপড় লাগবে। উনি যদি আমাকে সেগুলো এনে না দেয় তাহলে আমিও এগুলো এমনি এমনি পরে সবার সামনে চলে যাব। তখন আমাকে কেমন দেখাবে বলেন তো, সেটা নিশ্চয়ই জানেন। আমার এমন কথায় আসিফ কনফিউজ হয়ে তাকিয়ে থাকে বোকার মতো করে। হয়তো আমার কথাগুলো বুঝতে চেষ্টা করছে, বা বুঝতেই পারেনি। কিন্তু আমার এই কথাগুলো বলার পরপরই উনি আমার দিকে তাকায় সাথে সাথে। কিছুক্ষণ চুপ করে তাকিয়ে থেকে কাকে যেন ফোন লাগায় মুহূর্তেই। তারপর কথাগুলো বলতে বলতে অন্যদিকে চলে যায়। আর আমি ওনার দিকে তাকিয়ে থেকে মুচকি মুচকি হাসতে লাগলাম। আমাদের দুজনের এমন কাণ্ডের মধ্যে আসিফ ছিল বড্ড কনফিউজড পারসন। আমি এক পলক আসিফকে দেখে প্যাকেটগুলো হাতে নিয়ে মুচকি হেসে চলে যাই দাদির পাশে। দাদির পাশে প্যাকেটগুলো নিয়ে হাজির হতেই আমাকে দেখে চমকে ওঠে আমার মা। পরে আমার দিকে দ্রুত গতিতে এগিয়ে এসে কপাল কুঁচকে তাকিয়ে প্রশ্ন করে বলে, এই প্যাকেটগুলো কে দিয়েছে, আমার হাতে কোথা থেকে এসেছে, এইগুলো কিসের প্যাকেট, ইত্যাদি ইত্যাদি। নানান সব প্রশ্নে আমায় বিমূর্ত করছে খানিকটা। আমি আম্মুর নানান সব প্রশ্নের উত্তর দেওয়ার আগেই সেখানে উপস্থিত সব মহিলা সদস্যরা সবাই এবার চলে আসে আমার সামনে। আমি হঠাৎ করে সবাইকে আমার সামনে উপস্থিত হতে দেখে মুহূর্তেই চাপা রাগ চলে আসে আম্মুর উপর। আম্মুর জন্য সব সময় আমাকে এমন বিরক্তিকর পরিস্থিতিতে পড়তে হয়, যেটার জন্য আমি কখনোই রেডি থাকি না। এবারও তাই হয়েছে আমার সাথে। আশ্চর্য, আমি বুঝি না কখনো আমি কি এই প্যাকেটগুলো নিয়ে পালিয়ে যেতাম নাকি? এতটা চেপে ধরার কি আছে? আমি আম্মুর এমন কাণ্ডে চাপা রাগ নিয়ে কিছু বলতে যাব, তার আগেই দাদি হালকা হেসে আমাকে নিজের কাছে টেনে নিতে নিতে স্বাভাবিক কণ্ঠে সবার উদ্দেশ্যে বলল, রিদ দিয়েছে এই প্যাকেটগুলো ওকে। কিছুক্ষণ আগে যখন রিদ এই প্যাকেটগুলো আসিফকে দিয়ে পাঠিয়েছিল তখনই আমি দেখেছিলাম। ওনার পাঠানো কিছু দাদিকে স্বাভাবিক ভঙ্গিতে নিতে দেখে আমি মুহূর্তেই চমকে উঠলাম। এই ভেবে যে দাদি কি আমার সাথে ওনার কথাগুলো শুনতে পেরেছে কোনোভাবে, নাকি বুঝতে পেরেছে কিছু। এই কথাগুলো ভেবেই কেমন যেন নিজের মধ্যে একটা সংশয় সৃষ্টি হয়।
এই সংশয় নিয়েও দাদিকে কিছুই বলতে পারবো না, তাই আপাতত নিজের চুপ থাকাটাই শ্রেয় মনে করছি আমি। দাদির কথাগুলো শুনে কেউ আর কিছুই বলেনি, সবাই সবার মতো করে বাকি কেনাকাটায় চলে যায়। সবাই বলে যেতেই দাদি আলতো করে আমার কপালে একটা চুমু খেয়ে আদরের সহিত বলল, তুই অনেক লক্ষ্মী জানিস, তোর জন্য আজ আমার হৃদ বিয়ে করতে রাজি হয়েছে। অনেক দিন ধরে চেষ্টা করেছি, পারছিলাম না, কিন্তু আজ তোর কথা মতোই রাজি হয়ে গেছে। এবারও ভালোই ভালোই বিয়েটা করে নিলেই হবে। আমি শুধু ওর সুখটা দেখে যেতে চাই, এর থেকে বড় পাওয়া অন্য কিছু নাই আমার। দাদির এমন কথায় হঠাৎই বুকের মধ্যে কেমন একটা চাপা কষ্ট লেগে ওঠে মুহূর্তেই। নিজের বুকটা চিনচিন ব্যথার সাথে সাথে ভারী ভারী মনে হচ্ছে নিজেকে। ওনার বিয়ের কথাটা শুনে হঠাৎ করেই যেন কষ্টটা হাজার গুণ কাজ করছে বুকের মধ্যে। আমি দাদির কথায় কিছুক্ষণ চুপ থেকে আস্তে করে বলে উঠি, ওনার জন্য কি এখন মেয়ে দেখবেন দাদি? আমার এমন প্রশ্নে দাদি হালকা হেসে উঠে বলল, মেয়ে আমার আগের থেকেই ঠিক করা ছিল হৃদের জন্য। হৃদ রাজি হচ্ছিল না বলে কিছু করতে পারছিলাম না, কিন্তু আজ হৃদ রাজি হওয়া সাথে সাথে আমিও হৃদের শ্বশুরকে সবটা জানিয়ে দিয়েছিলাম। তাদের কোনো আপত্তি নেই হৃদের অল্প সময়ের বিয়ে করাটা নিয়ে। এখন তারাও হয়তো কিছুক্ষণের মধ্যে চলে আসবে এখানে বিয়ে শপিং করতে মেয়েকে নিয়ে। দাদির কথাগুলো তখন আমার মাথার উপরে আকাশ ভেঙে পড়ার মতো সমান ছিল। এত অল্প সময়ে দাদি ওনার জন্য মেয়েও ঠিক করে ফেলবে, সেটা কখনোই ভাবিনি আমি। আমি সব যে পাথরের মূর্তির মতো দাঁড়িয়েছিলাম জায়গায়। তখন আমার অনুভূতিগুলো কেমন ছিল সেটা হয়তো বাক্যে প্রকাশ করলেও কম হবে। রাগ, দুঃখ, কষ্ট, ক্ষোভ সবগুলোই একসাথে কাজ করছিল নিজের মধ্যে। রাগটা ছিল ওনার উপর, উনি কেন বিয়ের জন্য রাজি হলো? বিয়েটা নাও তো করতে পারতো, তাই না? দুঃখটা ছিল দাদিকে নিয়ে। উনি কিছু না জেনেই কতগুলো স্বপ্ন সাজাচ্ছিল ওনার বিয়েটা নিয়ে। আর কষ্ট হচ্ছে নিজেকে নিয়ে, কিন্তু কেন তা বুঝতে পারছি না। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমার ক্ষোভটা যেটা হচ্ছে হৃদ খানের হবু বউয়ের উপর। জানা নেই শোনা নেই হুট করে কি বিয়ের জন্য রাজি হতে হবে? আশ্চর্য! মেয়েটার কি আর কোনো কাজ নেই নাকি বিয়ে ওনাকে বিয়ে করা ছাড়া? একটা ছেলে বিয়ে করবে বলে রাজি হওয়ার সাথে সাথেই তার গলায় ঝুলে পড়তে হবে? উফ, আসলে মেয়েটা খারাপ, শুধু বিয়ে বিয়ে করে। নিজের মধ্যে কথাগুলো ভেবেই হালকা বিরক্তি নিয়ে স্পষ্ট ভাষায় বলে উঠি, হৃদ ভাইয়ের বিয়ের জন্য কি খুব বেশি তাড়াহুড়ো হয়ে যাচ্ছে না দাদি? তাছাড়া বিয়েতে তো মেয়েকেও ঠিকঠাকভাবে দেখতে হয়। অপরিচিত মেয়ে হুট করে কি আর বউ বানানো যায়? দাদির আনন্দে চিকচিক করা চোখ দুটোতে হয়তো আমার বিরক্তি প্রকাশ পাওয়া ফেসটা ধরা পড়েনি তখন। তাই তো দাদি আমার কথার পৃষ্ঠে সাথে সাথেই বলে ওঠে, তাড়াহুড়ো কই হচ্ছে, হৃদ তো বলেছে তোদের সাথে বিয়ে করতে চায়, তাহলে আমার কি করার আছে বল। আর সবচেয়ে বড় কথা হচ্ছে মেয়ে আমাদের পরিবারেরই, হৃদের মামাতো বোন নিধি। খুব ভালো মেয়ে, দেখতে খুব মিষ্টি, ঘরোয়া মেয়ে। দেশে বাইরে থেকে পড়াশোনা করলেও বাঙালি মতোই চলাফেরা। আমি অনেক আগে থেকেই ওদের দুজনের বিয়ে ঠিক করে রেখেছিলাম। নিধি তো হৃদকে ছোট থেকে পছন্দ করে, আর নিধি খুব। দাদির বাকি কথাগুলো শেষ করার আগেই আমি রাগে কটমট করতে করতে দাঁতে দাঁত পিষে সেখান থেকে চলে এসে শপিং মলের সামনে 2 তলার এরিয়ায় খোলা বাতাসের নিচে দাঁড়াই। কারণ দাদির সামনে যদি আর এক মুহূর্ত অপেক্ষা করতাম তাহলে হয়তো রাগের মাথায় দাদিকেই উল্টাপাল্টা কিছু বলে বসতাম আমি। নিধির আমার মেয়েটার জন্য দাদির মুখে এত এত প্রশংসা আমার মোটেও ভালো লাগছিল না, অসহ্য লাগছিল আমার। মনে হচ্ছিল বিষাক্ত কোনো বাড়ি শোনাচ্ছিল দাদি আমায়। আমার এমন আচরণে হয়তো দাদি কিছু বুঝতে পারেনি, অবাক ছিল কিছুটা। কিন্তু কতক্ষণ এইভাবে নিজেকে ধরে রাখবো বা ধরে রাখতে পারবো তা আমি জানি না। তাই নিজেকে শান্ত রাখার জন্যই এইখানে চলে আসাম। কেন যেন নিজেকে মানাতে পারছি না ওনার বিয়ে করাটা, সেটা নিয়েই বুঝতে চাচ্ছি না, বুঝতে চায় না মনটা। আচ্ছা, আমি ওনার বিয়ে করাবো বলে নাকি অন্য কোনো কারণে আমার এমন অস্থিরতা হচ্ছে আমি বুঝতে পারছি না। উফ, নিজের চিন্তা ভাবনার সাথে চোখ বন্ধ করে কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকি। কতক্ষণ দাঁড়িয়েছিলাম তা জানি না, তবে পেছন থেকে উচ্চ শব্দ কানে আসতেই আমি আস্তে আস্তে চোখ খুলে তাকালাম সামনের দিকে। পরে নিঃশব্দে একটা দীর্ঘশ্বাস ছেড়ে নিজেকে শান্ত করে আস্তে আস্তে পেছন ফিরে তাকালাম। পেছন ফিরে তাকাতেই চোখে পড়লো খুব সুন্দরী একটা মেয়েকে, যাকে ঘিরে দাঁড়িয়ে আছে উপস্থিত পরিবারের সদস্যবৃন্দ সবাই। প্রত্যেকের খুশিতে চকচক করা ফেস আর সৎ ব্যবহার দেখে মনে হচ্ছে এই মেয়েটার সাথেই হয়তো হৃদ খানের বিয়ে ঠিক করেছে।
আর এই কথাটা হয়তো এতক্ষণে সবাই জানতেও পেরে গেছে, তাই তো মলের ভেতরেই আনন্দের ঢল পড়ে গেছে। হৃদ খানও সবার থেকে একটু আলাদা একপাশে দাঁড়িয়ে আছে, ফোন হাতে স্বাভাবিক ভঙ্গিতে। হয়তো উনি আগের থেকেই জানতেন ওনার বিয়েটা নিয়ে। আমি চুপচাপ দাঁড়িয়ে একপাশ থেকে সবটা পর্যবেক্ষণ করছিলাম। সবার এত এত খুশি হওয়ার মধ্যেও আমি খুশি হতে পারছিলাম না কোনোভাবেই। চুপচাপ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার মধ্য দিয়ে হঠাৎ নিধি নামের মেয়েটার গিয়ে ওনার পাশে দাঁড়িয়ে পড়ে হাসি মুখে, কথাও বলতে লাগে। উনিও মেয়েটার কথার উত্তরে দিচ্ছিল ফোন টিপতে টিপতে। দুজনের এত আপোষ পূর্ণতা দেখে মুহূর্তেই আমি সামনের দিকে ঘুরে তাকাই, ওদের দুজনকে পেছনে ফেলে দাঁত খিচিয়ে শক্ত করে দাঁড়িয়ে থাকতে থাকতে হঠাৎই রাগে হনহনিয়ে চলে যাই ওদের দুজনের সামনে দাঁড়িয়ে পড়ে ওনাকে উদ্দেশ্য করে কোনো রকম ভনিতা ছাড়া চাপা সুরে বলে উঠি, কি করতে চাচ্ছেন আপনি? আমার হঠাৎ হামলে পড়া প্রশ্নে চমকে ওঠে দুজনেই। চোখ তুলে উনি স্বাভাবিক ভঙ্গিতে তাকালেও ওনার হবু বউয়ের দৃষ্টি ছিল তীক্ষ্ণ। নিধি নামের মেয়েটার দিকে কপাল কুঁচকে কিছুক্ষণ তাকিয়ে বুঝতে না পেরে বলে ওঠে, এক্সকিউজ মি, হু আর ইউ? ওনার হবু বউ যে আমায় চিনতে পারছে না এটা আমি ভালো করেই বুঝতে পারছি, কিন্তু আমি ওনার কথা কানে না নিয়ে ক্ষুব্ধ করা দৃষ্টিতে তাকিয়ে আছি হৃদ খানের দিকে। উনিও আমার দিকে স্বাভাবিক ভঙ্গিতেই তাকিয়েছিল। ওনাকে স্বাভাবিক দেখে আমি আবারও ওনাকে উদ্দেশ্য করে প্রশ্নসিক্ত কণ্ঠে বলে উঠি, বিয়েটা করা কি খুব জরুরি? আমার বারবার প্রশ্ন করাতে নিধি আপু আশ্চর্য ছিল। উনি তখন একটা মুহূর্তের জন্য হয়তো বুঝতে পারছিল না হচ্ছেটা কি এখানে। উনি কনফিউজড হয়ে আবারও আমায় উদ্দেশ্য করে বলল, কে তুমি? অদ্ভুত প্রশ্ন কেন করছো? নিধি আপুর কথার পৃষ্ঠে এক পলক আপুকে দেখে আবারও নিজের দৃষ্টি হৃদ খানের দিকে স্থির করি আমি। ওনার দিকে তাকিয়ে থেকে কাট কাট উত্তরে বলে উঠি, ওনার বউ আমি। আমার এমন কথায় আপু এক মুহূর্তে এমন অবাকের চরম সীমায় চলে যায়, কাজল কালো চোখ দুটো মুহূর্তেই বড় বড় হয়ে যায় আপুর। একবার আমার দিকে তো একবার হৃদ খানের দিকে তাকাচ্ছে। কারো কোনো রকম হেলদোল না দেখে সাথে সাথে আতঙ্কিত সুরে আটকে উঠে বলল, মানে? মানে হচ্ছে আমি ওনার বিয়ে করাবো। আমার কথাগুলো আপুর কোনো রকম ভাবেই হয়তো গ্রহণযোগ্য মনে হচ্ছিল না, তাই অস্থির হওয়া ভঙ্গিতে দ্রুত ওনাকে উদ্দেশ্য করে উত্তেজিত হয়ে বলল, রিত, এই মেয়েটা কি বলছে এসব? উনি আমার দিকে তাকিয়ে থেকে কোনো রকম ভনিতা ছাড়া এই আপুকে উদ্দেশ্য করে বলল, যা সত্যি তাই বলেছে রিত। ওনার এমন কথায় এবার আপুর সাথে সাথে আমিও অবাক হয়ে যাই। ওনার উপর ফিদা হওয়া মন নিয়ে তাকিয়ে থাকে এক দৃষ্টিতে, কারণ আমি কখনোই আশা করিনি উনি আমার হয়ে এমন কিছু একটা বলবে। আমি মনে করেছিলাম উনি আমাকে আগের বারের মতো হয়তো এবারও অপমান করবে আপুটার সামনে, কিন্তু উনি তা না করে উল্টো আমার কথায় সম্মতি পোষণ করছে। আমার অবাক করা চোখে তাকিয়ে থাকার মধ্য দিয়ে আপু আবারও ওনাকে উদ্দেশ্য করে অবিশ্বাস্য কণ্ঠে বলল, রিত, আমি কিন্তু মজা করার মুডে নেই এখন। তুমি প্লিজ সিরিয়াস হয়ে উত্তরটা দাও আমাকে। আপুর এমন কথায় উনি এক বাক্যে বলল, আই মিন ইট নিধি। ওনার এমন এক বাক্যের কথাটা ছিল ঘায়েল করা টাইপ কিছু, যা মুহূর্তেই দুটো মানুষকে ভেতর থেকে নাড়িয়ে তোলে। আর এই দুজনের মধ্যে প্রথম কন্যাটা হলো আমি, আর দ্বিতীয় কন্যাটা হলো নিধি আপু। আমি ওনার কথায় অবাক হয়ে ঘায়েল, আর নিধি আপু শকডের কারণে ঘায়েল, কারণ দুটো হলেও ধরন দুজনের একই ছিল ঘায়েল হওয়াটা। আমরা দুজনেই ওনার দিকে অবাক করা দৃষ্টিতে তাকিয়ে থাকার মধ্য দিয়ে হুট করে রুদ্র চলে আসে আমার পাশে, এসে দ্রুততার সঙ্গে নিধি আপুকে উদ্দেশ্য করে বলে ওঠে, কুল কুল নিধি, রিল্যাক্স হও আগে। ওদের দুজনকে জোকসের মধ্যে তো তুই এখন নিঃশ্বাস আটকে মারা যাবি মনে হচ্ছে। আরে বাবা চিল, ওরা দুজন দুজনের সাথে তো মজা করছে। রুদ্রের হঠাৎ আমার পাশে এসে দাঁড়ানোটার সাথে নিধি আপুকে উদ্দেশ্য করে অনর্গল কথাগুলো বলাটা ছিল এক প্রকার আতঙ্কের মতো। হুট করে রুদ্র এখানে চলে আসবে সেটা মোটেও প্রস্তুত ছিলাম না আমি। রুদ্রকে দেখে আমি চমকে উঠে মুহূর্তেই চুপ করে যাই বাস্তবতার চিন্তা করে, কারণ রুদ্রের সাথে আমার 4 দিন পর বিয়ে, কাল থেকে বিয়ের সব ফাংশন শুরু হতে চলেছে, আর এটা ভাবলেই চুপ করে যাই আমি। আর সবচেয়ে বড় কথা কি, আমি এতক্ষণ যাবৎ এখানে এই অদ্ভুত আচরণগুলো করছিলাম, সেটা বুঝতে পারছি না কেন করছিলাম আমি এগুলো। আমায় চুপ করতে দেখে মুহূর্তেই হৃদ খানের ফেজে চাপ আর রাগ ফুটে ওঠে। হয়তো আমার চুপ করাটা মোটেও পছন্দ ছিল না ওনার, কিন্তু নিধি আপু জান ফিরে এসেছিল রুদ্র কথাগুলো শুনে। তিনি নিজে শান্ত করে দ্রুত বলে ওঠেন, মানে?
নিধি আপুকে উত্তেজিত হতে দেখে রুদ্র হালকা স্মিত হেসে বলে ওঠে, মানে হলো মায়ার ঈদের নয় আমার বউ, ওর সাথে আমার বিয়ে ঠিক হয়েছে। আমাদের বিয়ের দিনই তোমাদের বিয়েটা হচ্ছে। আর সেটা নিয়ে আমার দুষ্ট বউ তোর সাথে মজা করছিল, আর সে মজায় অংশীদার হৃদ হলো। ওরা দুজন মিলে তোকে পাগল বানাচ্ছি। আমি সবটাই দেখেছিলাম দূরে থেকে আর হাসাচ্ছিলাম। আমি আর একটু দেরি করে আসলে তুই হয়তো নির্ঘাত আটকে মারা যেতে পাগলি। কথাগুলো বলতে বলতে রুদ্র এক হাতে আমার কাঁধ জড়িয়ে ধরবে তার আগেই হৃদ খান রুদ্রর হাতটা ধরে নিজের কাছে নিয়ে এসে আমাকে উদ্দেশ্য করে বলবো, তোমার যদি চুপ থাকার ড্রামাটা শেষ হয়ে থাকে তো এখন থেকে যেতে পারো তুমি। রুদ্রের কাছে নিয়ে এসে আমায় উদ্দেশ্য করে বলল। রুদ্রের কথায় নিধি আপু যতটা না স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল, ওনার আমাকে বলা শাসনমূলক কথাগুলো সন্দেহপূর্ণতা থেকে যায় নিধি আপুর মধ্যে। এবার নিধি আপুর মধ্যে একটা দ্বিধাবোধ কাজ করছিল না, সাথে রুদ্রের মধ্যেও কাজ করছিল। উনি রুদ্রকে স্পর্শ করতে না দেয়াতে আমাকে, এতে করে দুজনের মধ্যেই সন্দেহপূর্ণতা সৃষ্টি হয়, যা আমি মুহূর্তে দুজনকে দেখেই বলতে পারছি। আমি দুজনকে দেখে কিছু বলতে যাব তার আগে হৃদ খান আবারও আমাকে বলতে না দিয়ে উচ্চ স্বরে ক্ষিপ্ত হওয়ার সুরে বলে ওঠে। জাস্ট গো স্টুপিড। ওনার চিৎকার করার কথায় আমি ভয়ে চমকে উঠে কিছু না বলেই দ্রুত সেখান থেকে চলে আসি। ওদের তিনজনের মধ্যে কি কথা হয়েছে সেটার কিছুই জানা নেই আমার। আমি এটাও জানি না আজকে এই কথাগুলো কোথায় নিয়ে যাবে আমাকে। গায়ে হলুদের সাজে ড্রেসিং টেবিলের সামনে বসে আছি আমি, স্তব্ধতার সাথে ড্রেসিং টেবিলের আয়নায় নিজেকে দেখছি, এক দৃষ্টিতে দেখছি। কেন দেখছি তা বলতে পারবো না, নিজের মনের অনুভূতিটা কেমন সেটাও কাউকে বোঝাতে পারবো না। শুধু জানি আজ আমার গায়ে হলুদ, তাই কিছুক্ষণ আগে এক ঝাঁক মেকআপ কন্যা এসে আমায় হলুদ সাজে সজ্জিত করে দিয়ে গিয়েছে। গায়ে আমার হলুদ লেহেঙ্গা পরানো খুব সুন্দর করে, খুবই সিম্পল করে গর্জিয়াস ভাবে সাজিয়েছে আমাকে। আমার নিজেকে দেখে মনে কারো পছন্দ অনুযায়ী সাজানো হয়েছে আমাকে। কেউ হয়তো চায় আমি তার জন্য এইভাবেই সাজি, কিন্তু কে চায়? রুদ্র হয়তোবা। রুদ্রের সাথে যেহেতু আমার বিয়েটা হচ্ছে, হয়তো রুদ্রই এই মেয়েগুলোকে পাঠিয়েছে আমাকে এভাবে সাজাতে। মনে মনে কথাগুলো ভেবেই একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়লাম নীরবে। এই দীর্ঘ নিঃশ্বাসটাই যেন আজকাল আমার সঙ্গী হয়ে দাঁড়িয়েছে আমার জীবনে। যখন থেকে হৃদ খানের অতীত সম্পর্কে জানতে পেরেছি, তখন থেকেই একটা অজানা অস্থিরতায় ভুগছি আমি। কোনোভাবে কোনো কিছুই মিলাতে পারছি না, সবকিছু কেমন এলোমেলো লাগছে আমার কাছে। আসিফের সাথেও 2 দিন ধরে যোগাযোগ করার চেষ্টা করেছি, কিন্তু কোনো রকম ভাবেই করতে পারছি না। মনে হচ্ছে কেউ ইচ্ছাকৃতভাবেই আমাকে আসিফ থেকে দূরে রাখছে। আর এটা হয়তো হৃদ খানই করছে, কারণ উনি জানে হয়তো আমি আসিফের কাছে যেতে পারি আমার বাকি প্রশ্নগুলোর উত্তরের জন্য। আর এটা বুঝতে পেরেই এমনটা করছে না হয়তো। কিন্তু এখন আমি আমার বাকি প্রশ্নগুলোর উত্তর কিভাবে পাবো সেটাও জানি না। সবকিছু এখন উপরওয়ালার কাছে ছেড়ে দিলাম আমি। উনি এখন আমাকে যে দিশায় নিয়ে যাবে আমি সেই পথেই হাঁটবো। বাড়ি ভর্তি মেহমান এসেছে। বিয়ের অনুষ্ঠান আমাদের বাড়িতেই হচ্ছে, আর এতে রুদ্রের পরিবারের কারো কোনো রকম আপত্তি নেই। আত্মীয় স্বজনরা সবাই চলে এসেছে, সেই সাথে আমার পঞ্চবান্ধবীরা এসেছে আমার বিয়েতে। ওরা সবাই কালই চলে এসেছে, কাল থেকে ওরা সবাই আমার সাথেই ছিল। একটু আগে ওরা সবাই গেছে হলুদের জন্য সাজতে, হয়তো কিছুক্ষণের মধ্যে চলেও আসবে আমাকে নিচে নিয়ে যেতে স্টেজের মধ্যে হলুদের জন্য। এখন আমি একাই রুমের মধ্যে বসে আছি চুপচাপ, মনটা খুব বেশি ভার ভার লাগছে, সাথে হৃদকেও খুব বেশি মিস করছি। ড্রেসিং টেবিলের সামনে থেকে নিজের হাতে ফোনটা তুলে নিয়ে ওনাকে ফোন দিই। ওনার ফোনের রিং হওয়ার আগেই দ্রুত কলটা কেটে দেই আমি। কয়েকবার এভাবে কল করতে গিয়েও করতে পারিনি, আমি বারবার কলটা কেটে দিই। কিছুতেই সাহস জোগাতে পারছি না ওনাকে একটা কল করার জন্যে। আর কল করেই বা কি বলবো ওনাকে, সেটাই তো বুঝতে পারছিলাম না। নিজে দ্বিধাদ্বন্দ্ব নিয়ে কাজ করতে করতে ফোনটা রেখে দেই টেবিলের উপর। আমি ফোনটা টেবিলের উপর রাখতেই হঠাৎই আমার রুমের লাইটটা অফ হয়ে যায়। আমি চমকে উঠে চারপাশে তাকাতেই চোখে পড়লো আমার রুমের লাইটটা অফ, বাইরের কড়াকড়িভাবে লাইট জ্বলছে সবগুলো। আমার রুমের জানালা দিয়ে সেই লাইটের আলো স্পষ্ট আসছে আমার রুমে। চারপাশে আলোয় আমার রুমটা খুব বেশি অন্ধকার না হয় আমি আর উঠে সেটা চেক না করেই বসে থাকি জায়গায়, অন্যমনস্ক হয়ে বসে থাকি।
আমি স্থির হয়ে কিছুক্ষণ বসে থাকার পরপরই হঠাৎ মনে হলো কারো ভারী নিঃশ্বাস পড়ছে আমার ঘাড়ের উপর। আমি ভয়ে আতঙ্কিত হয়ে উঠে দাঁড়িয়ে ঘুরে দেখতে যাব, তার আগেই কেউ আমার পেছন থেকে নিজের সাথে শক্ত করে ধরে চেপে ধরে। আমি ভয়ে চিৎকার করতে যাব, তার আগে সেই ব্যক্তিটা এক হাতে পেছন থেকে আমার মুখটা চেপে ধরে গলায় নিজের মুখে গুজে দেয় নেশাগ্রস্তভাবে। ভয়ে আমি নিজের হাত উম, পা ছোটাতে থাকি ব্যক্তিটা থেকে বাঁচার জন্যে, কিন্তু এতে করে বিন্দু মাত্র ব্যক্তিটার শক্তির সাথে পেরে উঠছিলাম না আমি, কারণ উনি পেছন থেকে এক হাতে আমার মুখ আর অন্য হাতে আমার দু হাত নিজের সাথে চেপে ধরে রেখেছিল। আমি সর্বোচ্চ নড়াচড়া করতে থাকায় ব্যক্তিটা ডিস্টার্ব হচ্ছিল, তাই ব্যক্তিটা আমাকে আরও এক ধাপ নিজের সাথেই চেপে ধরে নেশাক্ত কণ্ঠে আস্তে করে বলল, হুম, এত নড়াচড়া করো কেন তুমি? চুপচাপ দাঁড়িয়ে থাকো জায়গায়। চেনা কণ্ঠ কানে আসতেই মুহূর্তে চুপ করে যাই আমি। এই মুহূর্তে হৃদ খান আমাকে এভাবে নিজের সাথে জড়িয়ে রাখবে সেটা কখনোই ভাবিনি আমি। আর আমিও ওনার কণ্ঠ কানে আসতে শান্ত হয়ে যাই, কোনো রকম চিৎকার না করে, উল্টো ওনার কাজে সম্মতি প্রকাশ করছি শান্ত থেকে। আমি কেন চুপ করে আছি, কেন চিৎকার করছি না, জানি না আমি এইগুলো। তবে এই মুহূর্তে আমার মনে হচ্ছে যেটা হচ্ছে সেটা হয়তো ঠিক হচ্ছে। থাক না কিছু বিষয় নিজের জানার বাইরে, থাকুক না কিছু কথা অজানা। আমার এমন চিন্তা ভাবনার মাঝে উনি আস্তে আস্তে আমার মুখ থেকে নিজের হাতটা সরিয়ে ফেলে, আমায় শান্তভাবে দাঁড়িয়ে থাকতে দেখে হালকা হাতে আমার লেহেঙ্গার ভেতর থেকে আমার পেট স্পর্শ করতে থাকে, সাথে ডিপলি ভাবে আমার ঘাড়ের উপর নিজের ঠোঁট দুটো চেপে ধরতেই মুহূর্তেই কেঁপে উঠে নিজের চোখ দুটো বন্ধ করে নিই আমি। সাথে ওরা এমন স্পর্শ সহ্য করতে না পেরে সাথে সাথেই ওনার দিকে ঘুরে নিজের দু হাতে ওনাকে শক্ত করে জড়িয়ে ধরে ওনার বুকের মধ্যে নিজের মুখ লুকাই। আমার হুট করে ওনাকে জড়িয়ে ধরাটা মোটেও প্রস্তুত ছিলেন না উনি। সেই সাথে আমার ওনার বুকের মধ্যে মুখ লুকানোটাও ছিল চমকিত কিছু ওনার জন্য। আমি ওনাকে জড়িয়ে ধরতেই উনি কিছুক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থেকে স্মিত হেসে আস্তে করে আমাকে নিজের দু হাতের বাহু ডোরে আবদ্ধ করে নেয়, সাথে সাথে শক্ত করে জড়িয়ে ধরে আমার মাথায় টিপে একটা কিস করে। আমি ওনার কিস করাতে খানিকটা কেঁপে উঠি। উনি আমাকে কেঁপে উঠতে দেখে দাঁড়িয়ে থাকা অবস্থায় নিজের দু হাতে আমার গাল আঁকড়ে ধরে নিজের বুক থেকে আমার মাথাটা উঁচু করে ওনার ফেস বরাবর আমার ফেসটা তুলে ধরে। তখন ওনার চোখে মুখে বিচরণ করছিল এক অজানা তৃষ্ণা। ওনার ঘায়েল করা চোখ দুটো বহুদিন তৃষ্ণা মেটানোর আকাঙ্ক্ষায় ছিল। আমার এক মুহূর্তের জন্য মনে হয়েছিল উনি আজকে এই দিনটার জন্যেই হয়তো অনেক দিনের অপেক্ষায় ছিল। বহু তপস্যার ফল আজকের এই দিনটি। উনি আমার গাল আঁকড়ে ধরে খানিকটা আমার দিকে ঝুঁকে আমার কপালের উপর একটা ছোট্ট চুমু খায়। উনি আমার কপালের উপর চুমু খাওয়াতে আমি সাথে সাথে নিজের চোখটা বন্ধ করে নিই, সাথে নিজের দু হাতে ওনার পাঞ্জাবির দু সাইড আঁকড়ে ধরে মুষ্টিবদ্ধ করে। ওনার স্পর্শে আমি শিহরিত শরীর আর মনের মধ্যে আমার এক অন্যরকম অনুভূতি হচ্ছিল, যেটা আমি আগে কখনোই ফিল করিনি। আমার এই নতুন ফিলিংসটার নাম কি দেব তা জানা নেই আমার এই মুহূর্তে। শুধু আমি জানি খুব স্পেশাল মনে হচ্ছে আমার নিজেকে ওনার কাছে। উনি আমার কপালের উপর চুমু খেয়ে চোখ তুলে তাকায় আমার দিকে নেশাক্ত দৃষ্টিতে। আমাকে চোখ বন্ধ করে রাখতে দেখে নিজের কাছে টেনে নিয়ে আমার বন্ধ চোখের পাতায় ঠোঁট দুটো চুমু খায় ধীরে ধীরে। পরে আস্তে করে আমার গালে ওনার ঠোঁট চেপে ধরতেই আমার হুঁশ ফিরে আসে। আমি ভয় পেয়ে সাথে সাথে ওনাকে হালকা ধাক্কা মারি নিজে থেকে সরানোর জন্যে। উনি আমাদের মত্ত থাকায় আমার সামান্য ধাক্কায় নড়ে ওঠে, আর আমি সাথে সাথে ওনার বাহু ডোর থেকে মুক্ত হয়ে পড়ি। কি হয়েছে উনি বুঝে ওঠার আগেই আমি লেহেঙ্গার দু সাইড আঁকড়ে ধরে সামনের দিকে ঘুরে দৌড়ে পালানোর চেষ্টা করতেই পেছন থেকে সাথে সাথেই আমার একটা হাত শক্ত করে চেপে ধরে আমাকে ঘুরিয়ে হ্যাঁচকা টানে নিজের বুকের মধ্যে ফেলে। ওনার হঠাৎ করে আমার হ্যাঁচকা টান মারায় আমি তাল সামলাতে না পেরে হুমড়ে খেয়ে পড়ি ওনার বুকের ওপর। আবার এক হাত কোমর বরাবর পেছন থেকে শক্ত করে ধরে নিজের সাথে মিশিয়ে নিয়ে উঁচু করে আমায়। আমি দুপায়ে ভর করে উঁচু হয়ে দাঁড়াই ওনার সামনে। আমি ভয়ার্ত দৃষ্টিতে ওনার দিকে তাকাতে উনি খানিকটা বিরক্তি মাখা কণ্ঠে বলল, হুম, কোনো ডিস্টার্ব নয়। ওনার এমন কথায় আমি ভয়ে ভয়ে নজরে তাকাই ওনার দিকে। শুকনো একটা ঢোক গিলে করুণ সুরে বলে উঠি, আমার ভয় করছে আপনাকে, প্লিজ আমাকে ছেড়ে দিন। আমার এমন কথার সাথে সাথে উনি আমাকে আর কিছু বলতে না দিয়ে আমায় ধাক্কা মেরে ফেলে দিতে নেয় সামনে থেকে ফ্লোরে। আমি ফ্লোরে চিত হয়ে পড়ার আগেই উনি আমাকে সামনে থেকে শক্ত করে আমার কোমর চেপে ধরে নেয়।
আমি ভয়ে চিৎকার করে নাক মুখ খিচে বন্ধ করে নিজের দু হাতে ওনার পাঞ্জাবির কলার চেপে ধরে ফ্লোরের উপর ঝুলে থাকি আর বড় বড় নিঃশ্বাস নিতে থাকি। উনি আমার কোমর চেপে ধরে আমাকে ঝুলন্ত অবস্থায় রেখে আমার কানের কাছে নিজের মুখ নিয়ে ফিস ফিস করে বলে ওঠে, এবার ভয় লাগছে আমাকে? এটা বলে ভয়? তুমি চাইলে এর থেকে বড় ডোজটাও দিতে পারি তোমাকে। কি দিব? ওনার এমন কথায় আমি সাথে সাথেই চোখ তুলে তাকাই ওনার দিকে। আমার সামান্য কথায় উনি এতটা রিয়্যাক্ট করবে সেটা আমি কখনোই ভাবিনি। আমার ওনার উপর এবার সত্যি সত্যি ভয় লাগছে। উনি যদি এবার উল্টাপাল্টা কিছু করে বসে, আর যার জন্য সবাই যদি জেনে যায় যে উনি এই মুহূর্তে আমার রুমে আছে, আমার সাথে আছে, তো আমি সবাইকে কি বলবো? উনি কি জন্য এসছে এখানে? ওনাকে কোনো বিশ্বাস নেই, কোনো কিছুতেই না। আমি ওনার দিকে ভয় ভয় নজরে তাকিয়ে থেকে ভয়ার্ত কণ্ঠে বলে উঠি, কেন করছেন আপনি এমনটা আমার সাথে? আমার এমন কথায় উনি ওনার অন্য হাতে আমার গালে স্লাইড করতে করতে বলে ওঠে, তুমি আমার একমাত্র অপশন, তাই তোমাকে ঘিরে আমার সবকিছু। মানে? আমাকে কনফিউজড হতে দেখে উনি আমাকে ঝুলন্ত অবস্থায় রেখে আমার কপালে নিজের কপাল ঠেকিয়ে বলে ওঠে, মানেটাই তো তোমাকে খুঁজতে হবে। আর এখন ডিস্টার্ব করো না, বউয়ের কাছে এসেছি, অন্য কোথাও নয়। ওনার এমন কথায় মুহূর্তেই চুপ করে যাই আমি। হ্যাঁ, উনি ওনার বউয়ের কাছে এসেছে, অন্য কোথাও নয়। তাহলে এত কিসের আপত্তি আমার ওনাকে নিয়ে? এই জন্যই হয়তো আমার শরীর ও মন বারবার ওনাকে সাদরে গ্রহণ করছিল। কোনো রকম বাধা দিতে মন চাচ্ছিল না আমার। উনি আমায় চুপ করতে দেখে মুহূর্তেই আমাকে কোলে তুলে নেয়। পরে আমাকে কোলে করে ড্রেসিং টেবিলের সামনে তাকের উপর বসিয়ে দিয়ে আয়নার উপর নিজের একটা হাত রেখে আমার দিকে ঝুঁকে পড়ে। আমি আয়নার সাথে মিশে ওনার দিকে তাকাই কাতর দৃষ্টিতে। উনি আমার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থেকে বলে ওঠে, খুব বেশি সুন্দর লাগছে বউ। তোমাকে এই সাজে সজ্জিত করার ইচ্ছা ছিল অনেক দিনের, যেটা আজ পূরণ করলাম। অবশ্য ইচ্ছা এইভাবে পূরণ করার কথা ছিল না, কিন্তু তোমার জন্য এইভাবে পূরণ করতে হচ্ছে আমাকে। ওনার কথার পৃষ্ঠের সাথে সাথে প্রশ্ন করে বলে উঠি, আপনার পছন্দে আজ আমাকে এভাবে সাজানো হয়েছে? আমার সাজটা কি আপনার দেয়া? আমার এমন কথায় উনি স্মিত হেসে বলে ওঠে, কি করে বলো তো, বউটা তো আমার, তাই দায়িত্বটাও আমারই। তাই পছন্দের সাজানোর সাথে সাথে বউকে হলুদও লাগাতে চলে এসেছি। যদি কেউ চলে আসে রুমে তো? আমার এমন প্রশ্নটা হয়তো ওনার পছন্দ হলো না, তাই তো উনি সাথে সাথেই হালকা বিরক্তি নিয়ে বলে ওঠে, কেউ আসবে না এখানে, সব ব্যবস্থা করে এসেছি। কেউ আসবে না? কেন? কেউ চলে আসলে তুমি কি হ্যাপি হবে নাকি? সবার সামনে স্বামীর হাতে হলুদ লাগাতে চাও নাকি? যদি চাও তাহলে চলো আমার সাথে বাইরে। আমি তো সেটাই চাই, শুধু তোমার জন্য পারছিলাম না সেটা করতে। বউ আমার, তাই আমার কোনো কিছুতে আপত্তি নেই। চলো। কথাটা বলেই উনি আমায় ধরতে যাবে, আমি সাথে সাথেই ওনাকে নাকচ সুরে বলে উঠি, না না, আমি বাইরে যাব না, আমার এখানে কোনো সমস্যা নেই। আমার নাকচ করাতে হয়তো উনি কিছুটা কষ্ট পেয়েছে, তাই তো উনি নীরবে একটা দীর্ঘশ্বাস ফেলে নিজেকে ঠিক করে নিয়ে আস্তে করে বলে ওঠে, তুমি কখনো বুঝতে চাওনি আমি কি চাই? তবে এতটাও দেরি করো না আমাকে বুঝতে, যার ফলস্বরূপ তোমাকে না হারাতে হয় আমাকে। তোমার একটা হ্যাঁ করাতে আমি দুনিয়া এক করে দেব, কিন্তু তোমাকে আমার জন্য প্রথম হ্যাঁটা করতে হবে। তোমার হ্যাঁটা ছাড়া আমিও একটা কদমও নড়ব না। আর এতে যদি তোমাকে হারাতেও হয়, তারপরও আমি চুপ থাকব। মনে রেখো, তোমার হ্যাঁটাই হবে আমার পরবর্তী পদক্ষেপ। ওনার এমন মার প্যাচ কথায় আমি স্তব্ধ হয়ে যাই। উনি আমাকে কি বোঝাতে চাইছে সেটাই বুঝতে পারছি না আমি। আমি কিসের জন্য হ্যাঁ করব তাও ঠিক বুঝতে পারছি না। উনি কি আমাকে ওনার বউ হিসেবে নিতে চাইছে, নাকি আমাকে অন্য কোনো ইশারা করছে উনি? আমি দ্বিধাদ্বন্দ্বে ভুগে বাকরুদ্ধ হয়ে বসে থাকি জায়গায়, ওনার দিকে অবুঝ দৃষ্টিতে তাকিয়ে থেকে। ওনাকে বলার মতো কিচ্ছু ছিল না আমার। উনি আমায় চুপটি করে বসে থাকতে দেখে ওনার ডান হাত দিয়ে আস্তে করে আমার চুলের খোপা খুলে দিতে থাকে। আমি তখনও চুপ করে বসে থেকে ওনার কাছে সম্মতি জানাচ্ছিলাম। উনি আমার সম্পূর্ণ চুলের খোপাটি খুলে দিতেই আমার চুলগুলো সব এলোমেলোভাবে আমার মুখের উপর আছড়ে পড়ে।
আমার মুখের উপর এলোমেলোভাবে চুল পড়তেই উনি আবারও নিজের হাতে সেই চুলগুলো আমার মুখের উপর থেকে নরম হাতে আস্তে আস্তে কানের পেছনে গুজিয়ে দিতে থাকে। পরে ওনার ডান হাতে আমার গালের স্লাইড করে গলা স্পর্শ করতেই সেখানটায় নিজের ঠোঁট স্পর্শ করে। আমি কেঁপে উঠে এক হাতে ওনার কাঁধ জড়িয়ে ধরি এবং অন্য হাতে ওনার চুলে মুষ্টি করে শক্ত করে আঁকড়ে ধরি। উনি আমাকে এমন করতে দেখে পরপর আরো কয়েকটি চুমু খায় আমার গলায়। Watch out! Watch out! Mark the location. Watch out! Team is in the lead. Marked a location. Marked a location. Marked a location.